আমেরিকার উপর আস্থা রাখলে কখনোই ভুল হবে না রাষ্ট্রদূতের দাবি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য কেউ ঠিক করবে না বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল মালয়েশিয়া ও চায়নার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। চায়না সফরে দুটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত বলছেন বিএনপি মহাসচিব। এবং রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে চোর পুলিশ খেলা, প্রভাবশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজির অভিযোগ। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি লিনিয়া আফরোজ এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আমেরিকার প্রতি আস্থা রাখলে দীর্ঘমেয়াদে কখনোই ভুল হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে ঠিক একদিন আগে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। শনিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাইরের কেউ ঠিক করে দেবে না। সাপ্তাহিক ছুটির দিন হলেও 4টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। দুপুর 1টার দিকে আসেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এরপর পর্যায়ক্রমে আসেন জাপান, ব্রিটেন এবং সুইডেনের দূত। প্রায় 1 ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠকটিকে একেবারেই হালকাভাবে উপস্থাপন করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন আমেরিকার রাষ্ট্রদূত। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ কারণে এসেছেন। গত রাতে বিশ্বকাপ ফুটবলে আমেরিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। তাই পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহ দিতে এসেছেন যাতে তারা আমেরিকার সাথে থাকে। এরপরই তিনি বলেন, আমেরিকার প্রতি আস্থা রাখলে দীর্ঘমেয়াদে কেউ কখনো ভুল করবে না। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. Thank you very much. প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফরের ঠিক একদিন আগে আমেরিকার রাষ্ট্রদূতের এই কূটনৈতিক বার্তা ঠিক কিসের ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন ওঠে সংশ্লিষ্ট মহলে। তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের এখন বিশ্বের সবার সাথে সবচেয়ে দারুণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশের স্বার্থে এবং প্রয়োজনে দ্বিপাক্ষিকভাবে যখন যেখানে যেতে হবে সেখানেই যাবে বাংলাদেশ। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। যখন আমাদের যাইতে হবে, যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়না সফর বাংলাদেশকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম শাহিদুজ্জামান। বরং বাংলাদেশ একটা অ্যাক্টিভ প্লেয়ার। এই সফরের মাধ্যমে আমরা কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে একটা অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবো। ভারত আমাদেরকে তখন শ্রদ্ধার চোখে দেখবে, যেখানে আমাদের পররাষ্ট্রনীতি একেবারেই পদদলিত হয়েছিল ভারতের অধীনে। সেখান থেকে আমরা এই মালয়েশিয়া আর চীন সফরের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছে। আমরা একটা মধ্যবর্তী শক্তি হিসাবে সামরিক সামর্থ্যকে আরো অনেক গুণ বাড়াবো। রবিবার বিকেলে 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী। 22শে জুন রাতে মালয়েশিয়া থেকে 5 দিনের সফরে চায়না যাবেন তিনি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে কাল মালয়েশিয়া ও চায়নার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের অগ্রাধিকার, আসিয়ানে অন্তর্ভুক্ত হতে দেশটির সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চায়না সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, সামরিক নিরাপত্তা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সই হবে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক।
দায়িত্ব নেওয়ার 4 মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চায়না যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ 27 জন সফর সঙ্গী নিয়ে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ও 22 জুন মালয়েশিয়া সফর করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন 2026 তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। 22 জুন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর একান্ত এবং দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় থাকবে কৃষি, শিক্ষা, কর্মী নিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ নানা বিষয়। সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। 22 তারিখ রাতেই মালয়েশিয়া থেকে চায়নার ডালিয়ানে পৌঁছাবেন তারেক রহমান। 23 তারিখ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে তার। 17তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসেবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ডালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে 25 জুন বেইজিংয়ে চায়নার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তারেক রহমান। স্বাক্ষর হবে 2টি চুক্তি সহ 13টি সমঝোতা স্মারক। সফরের শেষ দিন বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ চায়নার কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধির পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা সহ সমন্বিত নদী ব্যবস্থাপনার বিষয়গুলো। তিস্তাতে আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো তুলবো সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। ক্রয় বিক্রয় করবো কিনা এই সফরে, সেইটা মনে হয় ওই লিডারশিপ পর্যায়ে ওইগুলো আসলে যে আলোচনা হয় না। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া 4টি গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখলেও তাতে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চায়না সফরে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার চালু সহ বাণিজ্য ও বিনিয়োগ গুরুত্ব পাবে। আর চায়না সফরে বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থই নয়, প্রধানমন্ত্রীর এই সফর ভূ রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত, চায়না সহ বেশ কয়েকটি দেশ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পান তারেক রহমান। এরপর আলোচনা চলে প্রথম কোন দেশে সফর করবেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য মালয়েশিয়া। সেখান থেকে চায়না 21 ও 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন পর্যন্ত তিনি চায়নায় অবস্থান করবেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির তালিকায় 4র্থ দেশ মালয়েশিয়া, কিন্তু প্রায় 2 বছর ধরে সিন্ডিকেট সহ নানা কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। প্রধানমন্ত্রীর এই সফরে সেই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের বিষয় নিয়েও আলোচনা হতে পারে। পরিসংখ্যান বলছে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। ফলে শিক্ষা খাতে দেশটির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর এই সফরে।
প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়েও রয়েছে যথেষ্ট কৌতূহল। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে দেশটির সাথে 15টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এই সফরে। এছাড়া বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশের চায়নায় অর্থনৈতিক অঞ্চল নিয়েও হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা। সম্প্রতি চায়না ঘুরে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আমরা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই না, এখানে সড়ক পথেরও যাতায়াতের ব্যবস্থা করা যায়। কুনমিং থেকে মায়ানমার হয়ে চট্টগ্রাম কক্সবাজারে এসে ঢুকতে পারে একটা রাস্তা। তো যখন সড়ক যোগাযোগ স্থাপন হবে তখন তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি উন্নয়ন ঘটবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চাইনিজদের অ্যাসিস্ট্যান্স চাওয়াটা, সেই ক্ষেত্রে দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ব্যবস্থায় আমরা একটা ঐকমত্যে পৌঁছতে পারি। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেওয়া ইতিবাচক, কেননা কূটনৈতিক বিবেচনায় এটি ভারসাম্যপূর্ণ। চীনের তো এক না দুটো একেবারেই আলাদা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি। কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতার ক্ষেত্র বাড়বে বলেও আশা করেন এই বিশ্লেষক। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। বলেন, এই সরকার এমন কিছু করবে না যাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হয়। রিজভী জানান, নিজেদের স্বার্থ রক্ষা করেই একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বিএনপি সরকার। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আগামীকাল তিনি দুটি দেশ সফরে যাচ্ছেন। বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া পার্টি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর আদাবরের একটি দোকানে ঢুকে বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্য কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার 12 ঘন্টার মধ্যে পুলিশ ছিনতাই চক্রের 4 সদস্যকে আইনের আওতায় আনে। এই অভিযানে 2 পুলিশ সদস্য আহতও হন। জীবন বাজি রেখে কাজ করা সেই পুলিশ সদস্যদের সহ বিভিন্ন কাজে সফলতার জন্য 15 জন পুলিশ সদস্যকে সম্মাননা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে 15 জনকে আমরা পুরস্কৃত করছি আনুষ্ঠানিকভাবে। শনিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা সকল মামলার নথি পাঠানো হয়েছে। দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকব। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা আছে, তাই সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।
সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরস্কারের পাশাপাশি পুলিশের যে সকল সদস্য নিষ্ক্রিয় থাকবে, দায়িত্বে অবহেলা করবে, দুর্নীতি করবে, জনস্বার্থে কাজ না করে অনিষ্ট করবে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সেই বিষয়ে আমরা কঠোর থাকব। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত 5 দশক ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। দুপুরে মুন্সিগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ কাঠে সেতু পরিদর্শন শেষে কথা বলেন বিএনপির মহাসচিব। জামায়াতে ইসলামী সমালোচনা করে তিনি বলেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারেক রহমানের মালয়েশিয়া ও চায়না সফর প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। স্থানীয়দের জনদুর্ভোগ নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। পরে জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি। তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাচিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল 1-এর আয়োজন শনিবারে জানালা। এবারে বিষয় ফুটপাত, অনিয়মে কি নিয়ম? এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ নিয়ে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করছেন ম্যাজিস্ট্রেট, কিন্তু তারা চলে যাবার পর আবারও সেই ফুটপাতে আগের চেহারা। যতবার উচ্ছেদ ততবারই দখল। যদিও এবার হকারদের পুনর্বাসনের নামে ফুটপাতে স্থায়ী দোকান বরাদ্দের তোড়জোড়ও চলছে রাজধানীতে। রাজধানীর ফুটপাতগুলো হকারদের থেকে দখলমুক্ত করতে প্রায়শই অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু উচ্ছেদ অভিযানের দিন কয়েকের মধ্যেই ফুটপাতগুলোতে ফিরে আসে সেই পুরনো চিত্র। ছোট ছোট মাচায় পণ্যের ডালি সাজিয়ে হকারদের হাঁকডাক। ফুটপাতগুলো শুরু হতে হতে আরও সরু, আর অনেক ক্ষেত্রে পথচারীদের হাঁটার জন্য ব্যবহার করতে হচ্ছে রাস্তা। ঠিক এরকম চিত্রই দেখা গেল মতিঝিল বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত। কয়েকদিন আগেই এখানে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সপ্তাহখানেক পার হতে না হতেই একই অবস্থায় ফুটপাত। বাদ যায়নি সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনিগুলো। মেট্রো থেকে নেমে যাত্রীদের পড়তে হয় বিপাকে, আর অফিস ছুটি শেষে ফুটপাত না পেয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথিকদের। যেভাবে এই দোকানগুলি দুই সাইড দিয়ে ব্লক করে রাখছে, আমাদের ওইখান দিয়ে যদি যাতায়াত করতে যাই তারা তো শুধু বন্ধই করে রাখে নেই, আবার ওই সাইডে দাঁড়াচ্ছে। ফুটপাতে হাঁটার উপযোগী, এখানে তো সব কিছুরই ভয় থাকে, কখন আমাকে চিনে নেবে, কে জোর করে বলে এটা কিনে নিয়ে যান। একজনের গায়ের মধ্যে আরেকজনের গা ঘেঁষা লেগে চলতে হয়। এই জন্য
এখন ওই রাস্তা না পেয়ে মেইন রাস্তা দিয়ে মানুষের চলতে হয়, কি করা। এদিকে হকারদের দাবি ফুটপাতের এই দোকানই তার ও তার পরিবারের জীবিকার একমাত্র উৎস। ফলে হঠাৎ করে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে বড় জনগোষ্ঠীর উপর। তবে নিয়ম করে স্থায়ী কোনো সমাধান করে দিলে তা মেনে নেবেন তারা। প্রপারলি যে কাজ দেওয়া হবে এমন কোনো ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের বিরোধী রেটি করতে হয়। পেটের দায়ে বাধ্য হইয়া দৌড়াদৌড়ি করে, এটা আজকে 20 বছর ধরে এগুলোই দেখতেছি, এগুলাই। কারণ আমাদের কথা তো আর কেউ ভাবে না। এমনিতে আমাদের আইডি কার্ডের ফটোকপি আর মোটামুটি আদার্স অনেক কিছু নেওয়া হয়েছে, বাট এখানে দেওয়া হয়নি। 8-10 বেতনে তো আমার সম্ভব না, এটার জন্য আমার চাকরি করা সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের একটা ভালো বেতনে যদি একটা ব্যবস্থা করে দেয় বা বিদেশ পাঠিয়ে দেয় বা একটা পুনর্বাসন দেয় তাহলে হয় আর কি। গুলিস্তানে রাস্তা ও ফুটপাতে দাগ কেটে দোকান ইজারা দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অনেকটা অবৈধ কাজকে বৈধ করার পায়তারা বলছেন অনেকে। এর বাইরে হকারদের নিয়ে হলিডে ও নাইট মার্কেটের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনার কথাও বলছে 2 সিটি কর্পোরেশন। বর্ষার মধ্যে দিয়ে যাতে জনগণের চলাচলেরও অসুবিধা না হয়, যান চলাচলেরও অসুবিধা না হয়। মতিঝিলে আমরা একটা নাইট মার্কেট করব, নৈশকালীন মার্কেট, এবং সেখানে সকল রকম সুযোগ সুবিধা আমরা হকারদেরকে দেব। রেজিস্ট্রেশনের আওতায় আমরা নিয়ে আসব। যখন রেজিস্টার্ড হয়ে যাবে তখন কিন্তু বলা হবে যে সে স্টেডিয়ামের এই কোনায় সে বসবে, তার ওই জায়গাটা নির্ধারণ থাকবে। অভিযান দিচ্ছে একই জায়গাতে বারবার, যাতে ওরা মানে একটা মেসেজ পায় যে এখানে বসলেই অভিযান পরিচালিত হবে, এখানে বসলেই জরিমানা দিতে হবে, এখানে বসলেই উচ্ছেদ করে দিবে। নানা উদ্যোগের কথা বললেও রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর জন্য স্বস্তির চলাচলের কোনো আশা দেখছেন না কেউ। নতুন করে হকারদের দেয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র, তাই এবার ফুটপাত ও রাস্তা বৈধ দখলদারিতে যাচ্ছে বলে মত অনেকের। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলার ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে দিনভর চ্যানেল ওয়ানে প্রতিবেদন প্রচার করা হয়েছে। সন্ধ্যার বুলেটিনে নিচ্ছি বিরতি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। চলে যাচ্ছি পরের খবর। কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসার অভাবে 6 বছরের সন্তানকে হারাতে হলো বাবা মাকে। তাদের অভিযোগ, আকুতি মিনতি করলেও টাকার অভাবে শিশুটিকে অক্সিজেন দেয়নি একটি হাসপাতাল। সবশেষ শনিবার সকালে মহাখালী ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যায় 6 বছরের শিশুটি। হাসপাতালে আসছিলাম, সরদি আসছিলাম কালকে রাত্রে 8টার দিকে। তো আমি ডাক্তারে কইলাম, স্যার আমার ছেলেটা অক্সিজেনের অনেক সমস্যা, স্যার ভর্তি আর রাখেন না, ছেলেটা রাখে বাঁচান, আমার বাগা দিচ্ছেন। ঢাকা মেডিকেল তেন ফিরে আরেক জায়গায় দিয়েছে শিশু হাসপাতাল, অন্য ওই জায়গায় টাকা ছাড়া কিছুই চলে না। এটা কালকা অন্য অক্সিজেনটা লাগাইছে, লাগানোর পর ওই ডাক্তারে কই কি অনেক টাকার কথা কইছে, আমরা না করছি, না করার পর অক্সিজেনটা নগদে কুইল্লা হালাইলো আমার নাকি। রুদ্ধশ্বাসের গল্পে হাম এখন এক আতঙ্কের নাম, যার ভয়ে নাভিশ্বাস উঠছে বাবা মায়ের। সন্তানকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেও ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ। আইসিডিডিআর থেকে এইখানে পাঠাইছে, এখান থেকে পরে আমি গেলাম কর্মীটুলা থেকে গেলাম শিশু হাসপাতাল থেকে গেলাম ঢাকা মেডিকেল থেকে আবার মানে যখন কোনো উপায় নেই, ভর্তি মনে কোনো জায়গায় চিকিৎসা পাইতেছি না আমি, তখন গেলাম ইউনাইটেড হাসপাতালে, আপনার মাদানী অ্যাভিনিউয়ে। ওইখানে ওরা বললো ভর্তি ছাড়া আমার বিকল্প নাই, কিন্তু ওরা তো ফ্রি করবে না। ডাক্তারের সবসময় সব জিনিস সব জায়গায় কেয়ার করে না, এর জন্য আমাগো জনগণ পাবলিক আমাগো এই ভোগান্তিটা ভুগতে হয়। বর্তমানে কম বয়সী শিশুদের পাশাপাশি তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে 6 থেকে 12 বছরের শিশুরাও। এদের অনেকেই হাম রুবেলার টিকা নেননি বলে জানান কোনো অভিভাবক। প্রায় 3-4 দিন থাকার পরে ওরাও রোগ ধরতে পারতেছে না, তারপরে রেস্টগুলো উঠার পরে বলতেছে যে হাম হয়েছে। যে হামের একটা টিকা দেওয়া হয়, ওই টিকাটা দেওয়া হয়নি।
চলতি বছরের মার্চে প্রাদুর্ভাব ঘটার পর গত ৩ মাসে হামে ও হাম সন্দেহে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ শতাধিক। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। চাঁদাবাজির কারণে ব্যবসার খরচ বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই সভাপতি শওকত আজিজ রাসেল। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে শিল্প বিরোধী আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৩০% মূল্য সংযোজন পুনর্বহালের দাবি জানান বিটিএমএ নেতারা। তাদের আশঙ্কা, শুল্ক না কমালে ভারতীয় পণ্য অবাধে প্রবেশ করবে, ক্ষতিগ্রস্ত হবে দেশীয় শিল্প। এছাড়া কর্পোরেট কর ২৭.৫% থেকে ১২% করারও দাবি জানিয়েছেন তিনি। একই সাথে পিএসএফ এর ওপর ৫% আমদানি শুল্ক প্রত্যাহার চেয়েছে বিটিএমএ। টেক্সটাইল এমন একটা ইন্ডাস্ট্রি যেটা 95% এফিসিয়েন্সিতে না চললে প্রফিটেবল হতে পারে না বা সাস্টেনেবল হতে পারে না। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, অর্ধেক ক্যাপাসিটিতে চলে, 30% কেউ বন্ধ, অনেকে পুরোপুরি বন্ধ। তবু এগুলা কি সরকার আমলে আনবে না? আমি তো মনে করি আনা উচিত। সার ব্যবসার ঝুঁকি মোকাবেলায় বিপণন নীতিতে পরিবর্তন, ব্যাংকিং জটিলতা কমানো এবং আমদানি সংক্রান্ত বাধা দূর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সদস্যরা। দুপুরে রাজধানীর গুলশানে 2026-28 মেয়াদে বিএফ এর নির্বাচন প্রস্তুতি উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষে আয়োজিত সভায় এসব দাবি তুলে ধরা হয়। এতে অংশ নেন বিভিন্ন জেলার সার ডিলার ও ভোটাররা। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক নেতারাও। সংগঠনের নানা সংকট ও চাহিদার কথা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে যোগ্য ব্যবসায়ী বান্ধব নেতৃত্বের প্রত্যাশা জানান তারা। স্বচ্ছ ঝামেলা মুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির আশা জানান চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন। বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ও সার সংকট মোকাবেলায় তার প্যানেল সর্বোচ্চ গুরুত্ব দেবে। আগামী 11 জুলাই বিএফএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা 4,200 জন। আপনারা আমার হাতকে শক্তিশালী করলে আমি আপনাদের এই অ্যাসোসিয়েশনকে গতি ফিরিয়ে আনব এবং একটি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনার প্রতিটি সমস্যা আমরা পর্যায়ক্রমে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। নির্বাচনটাকে সাফল্যমণ্ডিত করেন এবং আমি আপনাদের পাশে যত রকমের লাগে, সহযোগিতা লাগে আমি করবো। টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে গ্রিড টেক্সটাইল কারখানা বাড়ানো এবং উৎপাদন ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী। ভুল তথ্য সরবরাহ করে জনগণকে বিভ্রান্ত করতে চায় না সরকার, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। শনিবার আগারগাঁওয়ে বিবিএস এর মত বিনিময় সভায় তিনি বলেন, নির্ভুল মূল্যস্ফীতি ও জিডিপি সূচক নির্ণয়ে অতীতের তথ্য উপাত্ত ও পদ্ধতি যাচাই করা হচ্ছে। ফ্যাসিবাদী আমলে অনেক গণমাধ্যম কর্মীকে বাধ্য হয়ে মিথ্যা সংবাদ লিখতে হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরে পিআইবি আয়োজিত গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হল পরমত সহিষ্ণুতা। প্রস্তাবিত জাতীয় বাজেটে রিকন্ডিশনড গাড়ির ওপর কর ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন বারভিটার সভাপতি আব্দুল হক। তিনি জানান, নতুন কর কাঠামো কার্যকর হলে মধ্যবিত্তের গাড়ি কেনার সক্ষমতা কমবে, সংকটে পড়বেন ব্যবসায়ীরা। নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের সৌন্দর্য রক্ষায় প্রায় 30টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলসা বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবর। চলতি বছরের অগাস্টে বহুল প্রতীক্ষিত ঢাকা পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মন্ত্রী বলেন, চলতি বছরের অগাস্টে 2টি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। প্রথমে চালু হবে ঢাকা পাবনা সরাসরি ট্রেন চলাচল, এরপর শুরু হবে ঢাকা খুলনা সরাসরি ট্রেন। পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা দরকার। এখন সে শৃঙ্খলাটা কিভাবে হবে? পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে, বিচ্ছিন্নভাবে না, অথবা ধরেন একে অপরের প্রতিপক্ষ প্রতিযোগী এভাবে না। এই সমন্বয়টা আমরা করছি। আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাস্তুচ্যুত মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে এই দিনে। তবে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার জন্য এখনো সবচেয়ে বড় প্রশ্ন, কবে ফিরতে পারবেন নিজ ভূমি মিয়ানমারে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি টেকসই প্রত্যাবাসন। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের একটাই প্রত্যাশা, নিরাপত্তা, নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরে যাওয়া। কিন্তু মিয়ানমারের চলমান সংকট ও অনিশ্চয়তায় সেই স্বপ্ন এখনো অধারাই রয়ে গেছে। আরো কত বছর থাকতে হবে যে আমাদের এই ডিউরেবল সলিউশনটা আমরা পাবো, আমাদের যে বিচারটা পাবো, না হয় আমাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেব। পড়াশোনা করার জন্য খুব ইচ্ছা হয় আমাদের, কিন্তু আমরা সেটা পারতেছি না, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। আর বাংলাদেশ আর তাকি বলে না স্যার, আর নিজের রাইট লিয়ে নিজের দেশের মাঝে আর সুন্দর যাই বলা বলি আর অনুষ্ঠান করি আর চাই। জাতিসংঘ হইতে বাংলাদেশ হইতে যদি আর দেশ বানাই যদি কি আর বলবার মাঝে যদি আর পৌঁছাইতে বলে কইলি আর বেশি বেশি খুশি। আন্তর্জাতিক সংস্থা ও সরকারের সহায়তায় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কার্যক্রম চললেও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে হতাশা বাড়াচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে মানবাধিকার কর্মীদের। এদিকে মানবিক সহায়তা কমে যাওয়ায় জীবন আরও কঠিন হয়ে উঠেছে। সীমিত সুযোগ সুবিধা, কর্মসংস্থানের অভাব এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিন কাটছে লাখো মানুষের। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জনপ্রতিনিধিদের। তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমার দ্রুত প্রত্যাবাসিত হয়, সেজন্য বর্তমান যে নির্বাচিত সরকার রয়েছে তারা বহির্বিশ্বের সাথে আলাপ আলোচনা করে উদ্যোগ নেবে, সেটি আমরা প্রত্যাশা করছি। রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক, রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানে শিক্ষার ব্যবস্থা করে। ছোট জায়গায় 12 লাখ লোকের বসবাস। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে থেমে আছে প্রত্যাবাসন। প্রশাসন বলছে কাজ করছে সরকার। রোহিঙ্গা ক্রাইসিসের একমাত্র সমাধান প্রত্যাবাসন, এবং সেই নিরিখে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারীয় প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। এবং আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্বপ্ন কবে বাস্তবে রূপ নেবে তার উত্তর এখনো অজানা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। আবারও স্বাগত ওয়ান। লেবাননের যুদ্ধবিরতির পর সুইজারল্যান্ডের শান্তি চুক্তির বৈঠকে বসছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকার এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। এদিকে আমেরিকা ও ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি এখন বড় ঝুঁকিতে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর দাবি করেছে এই চুক্তিতে ইসরায়েল না থাকলেও নেতানিয়াহু চাইলে একাই এটা নস্যাৎ করে দিতে পারেন। দীর্ঘ আলোচনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, কিন্তু চুক্তি কার্যকর হওয়ার পরদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন তিনি এই চুক্তির ধারাগুলো মানতে বাধ্য নন। ইসরায়েলি সেনারা লেবানন, সিরিয়া এবং গাজায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর এই একগুঁয়েমিতে ধৈর্য হারাচ্ছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে পাগল বলেছেন এবং জনসমক্ষেও ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। ওয়াশিংটন মনে করিয়ে দিয়েছে ইসরায়েলের 2/3 অস্ত্রই আমেরিকার করদাতাদের অর্থে কেনা।
মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ অনুযায়ী নেতানিয়াহুর এই মারমুখী অবস্থানের পেছনে রয়েছে তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। দেশের মাটিতে দুর্নীতি মামলা এবং পতনের ঝুঁকিতে থাকা জোট সরকারের চাপ তাকে আরও কোণঠাসা করে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি ভাঙার জন্য নেতানিয়াহুকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে না। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রাখাই এর জন্য যথেষ্ট। এই হামলায় হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি বাড়লে ইরান আবারও যুদ্ধে জড়াতে বাধ্য হবে। ফলে ওয়াশিংটনের এতদিনের কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাবে। চুক্তিতে ইসরায়েলের সম্মতি না নিয়ে কেবল তাদের নীরবতার উপর ভরসা করাই এই চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। আর নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু এখন সেই দুর্বলতারই ফায়দা তোলার চেষ্টা করছেন বলে দাবি মিডল ইস্ট মনিটরের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার মার্কাভেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বান্নুর জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলে 5 জন নিহত হন। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও 2 জন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধানে চালানো হচ্ছে। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দেওয়ার পর রাত 2টায় মাঠে নামছে জার্মানি, ইউরোপের পাওয়ার হাউসের প্রতিপক্ষ আইভরি কোস্ট। এফ গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রাত 11টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস সুইডেন। নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে 7 গোল দিয়ে বিশ্বকাপে 12 বছর আগে স্মৃতি ফিরিয়ে এনেছে জার্মানি। একই সাথে টানা 2 বিশ্বকাপের পর গ্রুপ পর্বের বাধা পেরোনোর দ্বারপ্রান্তে জার্মানি। যদিও কুরাসাওয়ের মতো সহজ প্রতিপক্ষ হবে না আইভরি কোস্ট, কিন্তু ফেভারিট হয়েই মাঠে নামবে ম্যানুয়েল নয়াররা। গ্রুপ এফ এর 2 বড় দল নেদারল্যান্ডস এবং সুইডেনও মাঠে নামছে রাতে। এক ম্যাচে 1 জয় নিয়ে খানিক স্বস্তিতে আছে সুইডেন। প্রথম ম্যাচে ড্র করার পর চাপে থাকা নেদারল্যান্ডস জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। একই গ্রুপের ম্যাচে আগামীকাল সকাল 10টায় মাঠে নামছে এশিয়ান জায়ান্ট জাপান, প্রতিপক্ষ আফ্রিকার দেশ তিউনিশিয়া। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। দুর্বল হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। একই দিনে তুর্কিকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। বড় জয়ের প্রত্যাশা নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। পৌঁছকে দলটার বিপক্ষে প্রথমার্ধে দাপট নিয়ে 3 গোলও দেয় সেলেসাওরা, কিন্তু বিরতির পর খানিকটা ঝিমিয়ে পড়ে ব্রাজিল। হাইতিও খেলতে থাকে গা ঝাড়া দিয়ে। ফলে শেষ পর্যন্ত 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের চ্যাম্পিয়নরা। এদিকে গ্রুপ ডি এর ম্যাচে তুর্কিকে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের 2 মিনিটে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাথিয়াস গালারোসা। কিন্তু প্রথমার্ধের শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে প্যারাগুয়ের অ্যাটাকাররা হুলিয়ান এলসিসো। কিন্তু 10 জনের প্যারাগুয়ের বিপক্ষেও গোল পায়নি তুর্কি। ফলে 1-0-তে হেরে বিশ্বকাপ থেকে তুর্কির বিদায় একরকম নিশ্চিত হয়ে যায়। সি গ্রুপের রাতে আরেক ম্যাচে একমাত্র গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শুরু হয়েছে বৈচিত্র্যময় আর ভিন্নধর্মী এক আয়োজন, হারমোনি ফেস্টিভ্যাল। এ যেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বাঙালির বহুমাত্রিক ঐতিহ্যের বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শুক্রবার শুরু হওয়া 3 দিনের এই উৎসব উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী।
কেউ বা দুর্গম পাহাড়ে, কেউ বা গহীন জঙ্গলে বেড়ে উঠেছেন, যাদের বেশিরভাগই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নিভৃতেই চলে প্রকৃতির সাথে তাদের মেতালি। একই বৃত্তে এমন প্রায় 30টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিল্পী কলাকুশলীদের মিলন মেলা, বৈচিত্র্যময় সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সম্মিলনে শুরু হয়েছে হারমোনি ফেস্টিভ্যাল। আমাদের অনেক ভালো লাগছে এবং আমরা অনেক আনন্দিত। মণিপুরীদের খাবার, ঐতিহ্যবাহী সংস্কৃতি, নৃত্য এবং পোশাক আশাক নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। পড়াশোনার দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে যাতে আমরা এগিয়ে থাকতে পারি, আর আমাদেরকে যেন সবসময় সরকার থেকে একটা সাপোর্ট করা। স্বতন্ত্র গড়নের বাদ্যবাজনা, রঙিন সাজসজ্জা ও পণ্য প্রদর্শনী সবই আছে এই ফেস্টিভ্যালে। আমাদের ট্র্যাডিশনাল খাবার এসব আমরা এই হারমোনি ফেস্টিভ্যালে আমরা তুলে ধরব। ভিন্ন ধরনের নৃত্য, গান, বাজনা অনুষ্ঠান এখানে পরিবেশনা হবে। নাচ গানের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যগুলো তুলে ধরেছি। আর পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ উৎসবের উদ্বোধন করেন। সহযাত্রী, স্থানীয় সাংসদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা পর্যটন এলাকায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি প্রাধান্য পায় আলোচনা পর্বে। পর্যটন শিল্পের বিকাশে সিলেট অঞ্চলের সড়ক, রেল ও বিমান যোগাযোগ উন্নয়নের কথাও জানান পর্যটন মন্ত্রী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমেরিকাকে নিয়ে বাজি ধরলে ভুল হবে না, রাষ্ট্রদূতের মন্তব্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য কেউ ঠিক করবে না, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। কাল মালয়েশিয়া ও চায়নার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। চায়না সফরে দুদেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গণতন্ত্রে বিশ্বাস করে না জামায়াত, বলছেন বিএনপির মহাসচিব। এবং রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে চোর পুলিশ খেলা, প্রভাবশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজির অভিযোগ। এই ছিল আজকে সন্ধ্যার বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।